আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও শিক্ষার্থীরা। সামরিক অসুবিধার জন্য আমি দুঃখিত। জি, ওয়ালাইকুম আসসালাম ফারজানা ফেরদাউস। সামরিক অসুবিধার জন্য একটু আমি দুঃখ প্রকাশ করি শিক্ষার্থীরা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এখন সাউন্ড ক্লিয়ার কিনা, এখন শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আচ্ছা, আশা করি দেখো সব ঠিকঠাক আছে কিনা, আমি একটু চেক করে নিচ্ছি লাইন। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আমি সময় নষ্ট করব না, কারণ সাউন্ড সমস্যার কারণে একটু সময় নষ্ট হয়ে গেল কয়েক মিনিট। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব আইসিটি নিয়ে। তো আইসিটি এটা তোমাদের সাথে আমার নতুন ক্লাস, একেবারেই শুরুর ক্লাস। আর আগে ইতিপূর্বে তোমাদের সাথে আমার আর কোনো ক্লাস হয় নাই আইসিটি নিয়ে। তো আমি আশা করি আজকের ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনলে তোমার কি লাভ হবে, আজকে কি কি শিখতে পারবা তোমরা ক্লাসটি থেকে। প্রথমত, তোমরা একটা সৃজনশীল সম্পূর্ণ শেষ করতে পারবা। দ্বিতীয়ত, যত প্রকার এমসিকিউ রয়েছে সকল এমসিকিউ তোমরা সলভ করতে পারবা আজকের ক্লাসটি থেকে। তাহলে আজকে আমরা তোমাদের সাথে কোন টপিক নিয়ে আজকে আলোচনা করবো, একটু সেটা তোমাদেরকে আগে একটু জানিয়ে দেই। তো আজকের টপিকটি হচ্ছে, তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের মধ্যে দুইটা অংশ রয়েছে। তৃতীয় অধ্যায়ের মধ্যে অংশ রয়েছে কয়টা? দুইটা অংশ। আমি তোমাদেরকে সাজেশন ধর্মী, যেহেতু আজকের ক্লাসটি তৃতীয় অধ্যায়টা সাজেশন দিব এবং ক্লাস করাবো, ক্লাস শেষে সাজেশন দেব এবং তোমাদের এখান থেকে সিকিউ এমসিকিউ কিভাবে লিখবা সকল পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো শিক্ষার্থীরা একটু কষ্ট করে, হ্যাঁ আমি দেখতেছি সাউন্ড ক্লিয়ার স্যার। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। নাম্বার স্যার, আচ্ছা ঠিক আছে। ও সরি, নমস্কার স্যার। সাউন্ড ক্লিয়ার কিনা একটু কষ্ট করে আমাকে জানাও। দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার কিনা একটু কষ্ট করে আমাকে জানাতে হবে তোমরা। এটা যদি না জানাও তাহলে কিন্তু ক্লাসটা নিতে পারবো না ওইভাবে। সাউন্ড ক্লিয়ার কিনা, ঠিক আছে? না না না, এটা ফেড কোর্সের ক্লাস না, ফেড কোর্সের ক্লাস আগামীকালকে থেকে হবে। তো দেখো, তৃতীয় অধ্যায়ের তোমার সাউন্ড যদি সমস্যা আমাকে সাথে সাথে জানাবা, ঠিক আছে স্যার? সাউন্ড ক্লিয়ার স্যার, ঠিক আছে ক্লিয়ার স্যার। আমি একটু জোরে কথা বলতে চেষ্টা করব। ইনশাল্লাহ আগামীকালকে থেকে সাউন্ড সমস্যা হবে না, কারণ আমার এখানে মাইক্রোফোন একটু সমস্যা সৃষ্টি হয়েছে। তো দেখো, তৃতীয় অধ্যায়ের অংশ হচ্ছে কয়টা? দুইটা। প্রথম অংশের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। কি? সংখ্যা পদ্ধতি। আর দ্বিতীয় অংশের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস। একটু মনোযোগ দিয়ে দেখো, প্রথম অংশ, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি আর দ্বিতীয় অংশের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। এখন তোমার পরীক্ষাতে যারা 2022 সালের, আমি শর্ট সিলেবাস নিয়ে এখন কথা বলতেছি না, যারা 2022 সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কথাটি হচ্ছে কি, 22 সালের পরীক্ষার্থীদের জন্য এই সংখ্যা পদ্ধতি থেকে একটি সৃজনশীল থাকবে, এই ডিজিটাল ডিভাইস থেকে একটা সৃজনশীল থাকবে। তাইলে কয়টা সৃজনশীল হলো স্যার? দুইটা সৃজনশীল হলো। যারা 22 সালের পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কথাটা মনোযোগ দিয়ে দেখো, সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীল থাকবে, ডিজিটাল ডিভাইস থেকে একটা সৃজনশীল থাকবে। তাহলে টোটাল সৃজনশীল সংখ্যা কত হলো? দুইটা সৃজনশীল হলো। এই দুইটা সৃজনশীলে একটাতে 10 করে কত মার্ক হলো? 20 মার্ক হলো। মনোযোগ দিয়ে দেখো। আর এখান থেকে দুইটা এমসিকিউ, মতান্তরে তিনটা এমসিকিউ, এখান থেকে দুইটা এমসিকিউ অথবা তিনটা এমসিকিউ। এই দুইটা এমসিকিউ কয়টা এমসিকিউ হলো? চারটা এমসিকিউ হলো। মনোযোগ দাও কিন্তু। তাহলে তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ আমরা পাচ্ছি কয়টা? চারটা। আর
তৃতীয়ত থেকে সৃজনশীল মার্ক কত পাচ্ছি 20 মার্ক, তাহলে টোটাল 24 মার্ক পাস করতে তোমার কত লাগে আইসিটিতে খেয়াল করতে হবে। কিন্তু আইসিটিতে সবচেয়ে যেটা তোমাকে বেশি লক্ষ্য রাখতে হবে, সবচেয়ে বেশি যেখানে গুরুত্ব দিতে হবে তার নাম হচ্ছে তৃতীয় অধ্যায়। তো আমি তৃতীয় অধ্যায় একদম শুরু থেকে বেসিক থেকে একদম শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবো। আশা করি এই ক্লাসগুলো দেখলে আর কিছুই তোমাদেরকে কষ্ট করতে হবে না। তাহলে শিক্ষার্থীরা একটু দেখো, সংখ্যা পদ্ধতি একটা অংশ, ডিজিটাল ডিভাইস আরেকটা অংশ। তাহলে অংশ কয়টা স্যার? দুইটা অংশ। তো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব সংখ্যা পদ্ধতি এখান থেকে, এবং যে সৃজনশীল দুটো আসবে সেটা নিয়েও ডিসকাস করব যদি সময় থাকে। তোমরা কি সময় দিতে পারবা কিনা একটু কষ্ট করে কমেন্ট করো, ঠিক আছে? আমি সবসময় একটা কথা বলে থাকি, সবসময় বলি আমার ক্লাস প্রথম 20টা মিনিট তোমরা দেখতে হবে, 1 থেকে প্রথম 20 মিনিট পর্যন্ত তোমরা দেখতে হবে। যদি ভালো না লাগে চলে যেতে পারো, কারণ আমার প্রায় অভিজ্ঞতা থেকে অনেকগুলো ক্লাস নেওয়ার ফলে এবং একটা ফেড কোর্সে শেষ প্রান্তে চলে এসেছি, আরেকটা ফেড কোর্স শুরু করছি। তো সেই দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ আইসিটি বিষয়টা তোমাদের জন্য মানে বোঝানোটা আমার জন্য ততটা বেশি কষ্টসাধ্য হবে না, কারণ যেহেতু অতীত অভিজ্ঞতা রয়েছে। তো আমি এখন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো নাকি ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করবো, তোমরা একটু বলে দাও। আমি কোনটা নিয়ে আলোচনা করবো, সংখ্যা পদ্ধতি নাকি ডিজিটাল ডিভাইস? ইয়েস স্যার, টাইম দিতে পারবো স্যার, টাইম দিতে পারবো, কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার এখন আমরা স্যার, আচ্ছা ঠিক আছে, একজন বলতেছে স্যার সংখ্যা পদ্ধতি স্যার। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া পারবো। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, ঠিক আছে? কষ্ট করে একটু অপেক্ষা করো। তার আগে আমি তোমাদেরকে আচ্ছা ক্লাস শুরু করে দিচ্ছি। তো আমি শুরুতেই সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করে দেই। হ্যাঁ, যেহেতু তোমরা নতুন 2022 সালের পরীক্ষার্থী রয়েছে, তার আগে আমি যারা 2021 সালের পরীক্ষার্থী রয়েছে তোমাদেরটা কিভাবে আসবে? তোমাদের ডিজিটাল ডিভাইসটা নাই, তোমাদের পরীক্ষাতে কি নাই? ডিজিটাল ডিভাইসটা নাই, তোমাদের আছে কি? সম্পূর্ণ সংখ্যা পদ্ধতি। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে তোমরাও বেনিফিটেড হচ্ছ, তোমরাও কি উপকৃত হচ্ছ। তো শিক্ষার্থীরা দেখো, এমন ভাবে আমি পড়াবো, আমি পড়ালে কিভাবে পড়াই একটু কথাটা শুনো আগে। আমি প্রথমে এটা সম্পর্কে একদম থিওরি বিস্তারিত বলে যাই, যতগুলো টপিক রয়েছে টপিক ভিত্তিক বিস্তারিত বলি। তারপরে দ্বিতীয়ত এখান থেকে সৃজনশীল কিভাবে লিখতে হবে, প্রশ্ন থাকলে কিভাবে তোমরা উত্তরগুলো করতে হবে, এখান থেকে এমসিকিউ কিভাবে থাকতে পারে এবং এমসিকিউ গুলোর কিভাবে উত্তর করতে পারে, এবং সর্বশেষ যেটা আমি করি সেটার নাম হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ। বিগত সালের যত বোর্ড প্রশ্ন আছে সবগুলো সলভ করিয়ে দেয়, এটা হচ্ছে আমার পড়ানোর বৈশিষ্ট্য, ঠিক আছে? কারণ আমি এমন ভাবে পড়ালাম, কিন্তু বোর্ড প্রশ্নের মধ্যে সৃজনশীল অন্যরকম আসলো, স্টুডেন্টগুলো ঘাবড়ে যাবে। যেন পড়ানোর সাথে সাথে বোর্ড প্রশ্নগুলো মূল্যায়ন করলে যেন স্টুডেন্ট কখনো ঘাবড়ায় না, ঠিক সেইভাবে আমরা চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে স্যার, সংখ্যা পদ্ধতি স্যার, আমাদের ডিজিটাল ডিভাইসটা না থাকলেও আমরা পড়তে চাই। হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল ডিভাইসটা কেন পড়তে চাও? যারা 2021 সালে পরীক্ষার্থী রয়েছে মনোযোগ দিয়ে শুনো, মনোযোগ সহকারে শুনো, কারণ তোমাদের যে গুচ্ছতে ভর্তি পরীক্ষা হবে, এই ভর্তি পরীক্ষাতে তোমাদের অবশ্যই ডিজিটাল ডিভাইস থেকে প্রশ্ন আসবে। তাহলে ওটা তোমাদের কাজে লাগবে। শুধুমাত্র পরীক্ষার জন্য হয়তো শর্ট সিলেবাস দিয়েছে, কিন্তু সেটা তোমার কাজে লাগবে। যাই হোক, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমি শুরুতে আলোচনা করতেছি কি স্যার? আচ্ছা ঠিক আছে স্যার, সংখ্যা পদ্ধতি। এবার দেখো, সংখ্যা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করি। এখন মূলত প্রথম যে অধ্যায় সংখ্যা পদ্ধতি কি, এই একটা প্রশ্ন তোমাদের বারবার আসে। তাহলে স্যার সংখ্যা পদ্ধতি কি? আচ্ছা, সংখ্যাটা কি? সংখ্যা আসলো কই থেকে? মূলত আমি যদি সংখ্যা আবিষ্কারের ইতিহাসটা একটু বলি তোমাদেরকে, তোমাদের এই বর্তমানে তোমরা সংখ্যা পাচ্ছ, বলো স্যার 1 2 3 4 5 6 7 8 এইভাবে তোমরা বলতে থাকো। এটা তোমরা পেয়েছো কোথা থেকে? এটার আবিষ্কারের ইতিহাসটা কি? এটা প্রাচীনকালে যখন প্রস্তর যুগ ছিল, এই যে দেখো বিভিন্ন যুগ, কিন্তু প্রস্তর যুগ, প্রাচীন যুগ, আধুনিক যুগ, এইভাবে কিন্তু এক একটা যুগ আসতে থাকতো, ঠিক আছে? এই প্রস্তর যুগের মানুষ কোথায় বাস করতো? গুহায় বাস করতো। মনোযোগ সহকারে শুনবে, কিন্তু তোমাদেরকে ছোটবেলায় তোমরা যেভাবে মক্তবে পড়ছো, মক্তবে পড়িয়া শিখেছো, ঠিক আমি তোমাদেরকে মক্তবের মতো করে মুখস্থ করে দেবো, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনো, শুধু জাস্ট একটু শুনো, আর খাতা কলম সামনে রাখো, কারণ এখান থেকে অনেকগুলো এখন দেখবে এমসিকিউ বের হচ্ছে, অনেকগুলো এমসিকিউ কি এখন বের হচ্ছে, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে শোনো। তো প্রাচীনকালে প্রস্তর যুগে মানুষ গুহায় বাস করত। তখন তো আর আধুনিক সভ্যতা ছিল না, তারা মোটামুটি পশু পাখি শিকার করত। এই পশু পাখি শিকার করে মোটামুটি তারা কি জীবিকা নির্বাহ করত, মোটামুটি তারা চলতো। তখন তাদের একটা পশু পাখি যখন শিকার করত অথবা যখন এগুলোকে বিনিময় করত, তখন তাদের মধ্যে কিন্তু একটু ধোঁয়াশা ছিল যে আমাকে কেউ কি ধোঁকা দিয়ে কি সবগুলো নিয়ে গেল কিনা, সে কয়টা নিল,
কয়টা সে আমাকে দিল, আমি কয়টা আজকে সংগ্রহ করলাম, আমি আজকে কয়টা পশু পাখি শিকার করলাম, এরকম একটা টেন্ডেন্সি মনের মধ্যে থাকতো। ঠিক সেই টেন্ডেন্সি থেকে তারা কি করলো, তাদের যে একটা গুহা ছিল, পাহাড় ছিল, অর্থাৎ পর্বতের গুহা ছিল, দেওয়াল ছিল, হ্যাঁ, সেগুলোর মধ্যে তারা কি করতো, যদি তারা একটি পশু পাখি বা কিছু সংগ্রহ করতো তখন তারা একটা আঁক দিয়ে রাখতো। যদি তারা দুইটা সংগ্রহ করে রাখতে পারবে, দুইটা আঁক দিয়ে রাখতো, তিনটা সংগ্রহ করলে তিনটা আঁক দিয়ে রাখতো, তারা বিভিন্ন চিহ্ন দিয়ে রাখতো। ঠিক আছে, তারা বিভিন্ন চিহ্ন দিয়ে রাখতো। এবং গাছের গায়ে, বড় বড় যে গাছগুলো ছিল সেই গাছগুলোর গায়ে গায়ে তারা কি করে রাখতো, বিভিন্ন দাগ দিয়ে রাখতো, বিভিন্ন ভাবে চিহ্ন দিয়ে রাখতো। কারণ তাদের কোনো গণনা করা প্রাচীনকালে ছিল না, অর্থাৎ প্রস্তর যুগে ছিল না। তাহলে প্রস্তর যুগের মানুষ কি করতো, গণনার কাজের জন্য তারা পর্বতের গুহার মধ্যে দাগ দিয়ে রাখতো, দেওয়ালে দাগ দিয়ে রাখতো। ঠিক আছে, তারা যেখানে যে পর্বতের মধ্যে বসবাস করতো সেখানে তারা দাগ দিয়ে রাখতো। তাহলে কি হতো এর মাধ্যমে তারা গণনার কাজগুলো করতে পারতো। তাহলে গেল স্যার প্রস্তর যুগে তারা এইভাবে সংখ্যা আবিষ্কার করতে পারে নাই, এইভাবে তাদের জীবন চলে গেল। তারপরে আসলো কি প্রাচীন যুগ। কি যুগ আসলো স্যার? প্রাচীন যুগ। এই প্রাচীন যুগের মানুষ কি, যখন সামাজিক ভাবে জীবনযাপন শুরু হয়ে গেছে, তারা সামাজিক ভাবে জীবনযাপন যখন করে, আগে তো ছিল কি, তারা কি পড়তো, গাছের বাকল টাকল ইত্যাদি তারা পরিধান করতো। যখন প্রাচীনকাল আসলো তখন কিন্তু কৃষিকাজের আবির্ভাব হতে লাগলো, সবাই কৃষিকাজের প্রতি ঝুঁকতে লাগলো, যে হ্যাঁ আমরা কৃষিকাজ করব, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে লাগলো। এটা কিন্তু আমি সংখ্যা পদ্ধতির আবিষ্কার ইতিহাস তোমাদেরকে বলতেছি, এটা তোমাদের বইতে স্পষ্ট আছে। তখনই তারা চিন্তা করলো, যখন তারা কি এই বিভিন্ন ধরনের তোমার পশু পাখি ইত্যাদি তারা যখন কি কেনা বেচা করতে লাগলো এবং এগুলো যখন তারা বিনিময় করতে লাগলো, তখন তাদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে আমরা কি করব, কিভাবে আমরা এগুলোকে হিসাব রাখবো। তখন তারা হিসাব রাখার জন্য, এখন আমরা বলি 1 2 3 4 এগুলো আসলো, কিন্তু তখন তো এগুলো ছিল না। তখন তারা কি করতো, এই যে রশি ছিল, এই রশির মধ্যে কি গিট, মানে গিটটা দিয়ে রাখতো, গিট দিয়ে রাখতো। তাহলে একটা গিট, দুইটা গিট, তিনটা গিট, চারটা গিট, এভাবে রশি ছিল। রশির মধ্যে একটা গিট, দুইটা গিট, তিনটা গিট, চারটা, পাঁচটা, ছয়টা, এইভাবে তারা রশির মধ্যে গিট দিয়ে রাখতো। ঠিক আছে, তারপরে তারা গাছের বিভিন্ন পাতাগুলো ছিঁড়ে এই পাতাগুলোর মধ্যে তারা হিসাব রাখতো। তারপরেও কিন্তু সংখ্যা আবিষ্কার হয় নাই, খেয়াল রাখতে হবে। তাহলে গেল প্রস্তর যুগ, গেল স্যার আধুনিক, তারপরে স্যার প্রাচীন যুগ গেল, তারপরে আসলো আমাদের মুদ্রার যুগ। কিসের যুগ স্যার? মুদ্রার যুগ। খেয়াল করতে হবে, মুদ্রার যুগ। মুদ্রার যুগ আসলো। এই মুদ্রার যুগ আসার কারণে মানুষ কি করলো, আস্তে 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 শুরু হলো আচ্ছা বিনিময় প্রথা, এইভাবে শুরু হলো বিনিময় প্রথা। তখন মানুষ কি করলো, মুদ্রা, তখনকারও কিন্তু হিসাব ছিল না। মুদ্রা বলতে তারা কি করতো, তারা বিভিন্ন ধরনের কি, তোমরা তো জানোই, বিভিন্ন ধরনের এই স্বর্ণ মুদ্রা এগুলো বিনিময় করতো। ঠিক আছে, তখনও কিন্তু হিসাব আসে নাই। আস্তে আস্তে যখন আধুনিক যুগের দিকে শুরু হলো মানুষ, তখন থেকে শুরু হলো আচ্ছা তাহলে এগুলাকে গণনা করে রাখা যায়, এগুলোকে এইভাবে গণনা করে রাখা যায়, এইভাবে সংখ্যা আবিষ্কার হলো। ঠিক আছে, তাহলে সংখ্যা আবার প্রাচীনকালে মিশরীয়রা হায়ারোগ্লিফিক নামে পবিত্র লিপি, যার অর্থ, এইভাবে তারা কি করলো, রোমানরা এক ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো, যদিও এসবগুলো আদৌ সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে না। ঠিক আছে, আবার তারপরে তোমার আরো কিছু সংখ্যা পদ্ধতি আবিষ্কার হতে লাগলো। ঠিক আছে, সেটা এক ধরনের চলে গেল। তো এটা ছিল সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস। এবার আসি আমরা স্যার, তাহলে সংখ্যা পদ্ধতির আবিষ্কার গেল, তাহলে স্যার সংখ্যা পদ্ধতিটা কি? তা আমরা যদি সহজে বলি, এটা বারবার যেহেতু পরীক্ষাতে আসে, তোমরা যারা নোট করতেছো, কোনো একটি সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে এটা সংখ্যাটা কি? কোনো একটি সংখ্যা অথবা কোনো সংখ্যা, আমরা কোনো একটি বলবো না, যেহেতু অনেকগুলো সংখ্যা নিয়ে কাজ করবো, কোনো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, কোন সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে স্যার আগের গুলা কি তারা লিখতো না? হ্যাঁ অবশ্যই লিখতো, কিন্তু সেটা সংখ্যা পদ্ধতির আবিষ্কার, সংখ্যা পদ্ধতির মধ্যে পড়তো না। যেমন দেখো, তুমি এটা কি এক, এই দেখো, এটাকে আমরা লেখার কারণে না বুঝলাম ও আচ্ছা এটা শূন্য, এইভাবে আমাদের বোঝার কোনো উপায় নাই। শূন্য কি দেখা যায়? যখন তুমি লেখো তখন কিন্তু সেটা দেখা যায়। যেমন এটাকে বলি আমরা এক, দেখো লেখার ফলে এটাকে আমরা বলতেছি এক। দেখো দুই, এটাকে আমি লিখি দেখানোর ফলে এটাকে আমরা বলতেছি দুই। তিন, এটাকে আমি লিখার ফলে তোমরা বলতেছো আচ্ছা স্যার 3 লিখছে। তার মানে এইগুলো হচ্ছে এক একটি কি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো অনেক ধরনের সংখ্যা পদ্ধতি থাকতে পারে। তো আমরা আজকে সংখ্যা পদ্ধতিটা একটু নিয়ে আলোচনা করি। তোমরা কি এটা লিখছো কিনা?
আচ্ছা নয়েজ আসতেছে তাই না? নয়েজ আসতেছে, নয়েজ আসতেছে। তোমরা কি শুনতে অসুবিধা হচ্ছে? তোমরা কি শুনতে অসুবিধা হচ্ছে? একটু কষ্ট করে আমাকে জানাও। তোমরা বলো স্যার নয়েজ আসতেছে। না স্যার প্রবলেম নাই, স্যার লিখছে। আচ্ছা ঠিক আছে, এবার একটু মনোযোগ দাও। যারা চলে যাচ্ছে ভাল লাগে না, তাদের জন্য অনেক কিছু আজকে মিস হয়ে যাচ্ছে। দেখো সৃজনশীল আমাদের প্রশ্ন আসবে, সৃজনশীলের কতে সংখ্যা পদ্ধতি কি? যারা একদম নতুন 22 সালের পরীক্ষার্থী, কলেজে এখনো যাও নাই, মনোযোগ দিয়ে দেখো। কোন একটি সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তোমার পরীক্ষাতে আসবে সব সময় সংখ্যা পদ্ধতি কি, একটা সৃজনশীলের কতে এই প্রশ্নটা থাকবে। তাহলে দেখো সংখ্যা পদ্ধতি শেষ হয়ে গেলে এবার স্যার সংখ্যা পদ্ধতি কত প্রকার এটা একটু আমরা দেখি। এখন এখানে প্রশ্ন হচ্ছে স্যার দুই ধরনের। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো কয়টা সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি দুই প্রকার। এখন এই প্রশ্নটা এইভাবে আসে পরীক্ষাতে। আছে এটা কিভাবে আসে তোমাদেরকে একটু দেখিয়ে দিব আমি, তোমরা এই প্রশ্নটা বারবার ভুল করো, ঠিক আছে? আবার পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কত প্রকার? চার প্রকার। এই একটার নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এটার নাম হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, এটার নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, আর এটার নাম হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটাতে কোনো ভাগ করে নাই, ঠিক আছে? তাহলে স্যার সংখ্যা পদ্ধতিগুলো আমরা কি পাচ্ছি স্যার? এই দেখো দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি, অপরটা পাচ্ছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অপরটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, অপরটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, তারপরটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে স্যার এখন পরীক্ষাতে স্যার এই অন্যরকম প্রশ্নটা আসে। এই প্রশ্নটা এইভাবে আসে না, এইভাবে না এসে কি হয়, এই সংখ্যা পদ্ধতি কত প্রকার তোমরা একটু ভুল করে ফেলো। ঠিক আছে, পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলোর কথা একটু তোমাদেরকে বলে দেই। এই তোমার পরীক্ষাতে কিভাবে আসবে? তোমার পরীক্ষাতে আসবে কতে সংখ্যা পদ্ধতি কয় প্রকার। এই কতে আসবে না, সরি এমসিকিউতে আসবে। এখন কতে অপশন থাকবে 2, খতে অপশনে থাকবে 4, গতে থাকবে 3, তারপরে থাকতে পারে 5। এখন তোমরা এটা সঠিক উত্তরটা লেখো। সংখ্যা পদ্ধতি কত প্রকার, এটা সঠিক উত্তরটা একটু লেখো। সংখ্যা পদ্ধতি কত প্রকার, সঠিক উত্তরটা একটু লেখো। হ্যাঁ, দশমিক মানে হচ্ছে ডেসিমেল, দশমিক মানে হচ্ছে দশমিক মানে হচ্ছে ডেসিমেল। আচ্ছা সবাই দুই প্রকার দুই প্রকার দুই প্রকার দুই প্রকার বলতেছে, দুই প্রকার দুই প্রকার সবাই বলতেছে। হ্যাঁ দশমিক মানে হচ্ছে দশমিক, এটা হচ্ছে ডেসিমেল। ঠিক আছে, এবার একটু মনোযোগ সহকারে দাও। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সবাই দুই প্রকার দুই প্রকার দুই প্রকার বলতেছ। এখন দেখো 100% স্টুডেন্ট কিন্তু 100% স্টুডেন্ট কিন্তু দুই প্রকারের প্রতি উত্তর দিছে। 100% ছাত্রছাত্রী কিন্তু দুই প্রকারের প্রতি উত্তর দিছে যে স্যার দুই প্রকার দুই প্রকার দুই প্রকার। কিন্তু এখানে 100% এর ভুল, এটা হচ্ছে ভুল। সংখ্যা
পদ্ধতি দুই প্রকার নয়, সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এখন বলবো স্যার আপনি জাগাত বলে আপনি একটু আগে বলছেন সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এখন আবার বলেন সংখ্যা পদ্ধতি 4 প্রকার, কেমনে কি হলো? এখানে প্রশ্নটা কিন্তু দুই রকমে আসে। এই প্রশ্নটা দুই রকমে থাকার কারণে তোমরা দুই প্রকার দিয়ে ভুলটা করে ফেলো। এখানে স্যার প্রশ্নটা এইভাবে আসবে, সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার? এই যে দেখো সংখ্যা পদ্ধতি এখানে আসতে পারে কত প্রকার, না আসে লিখতে আসতে পারে প্রধানত কত প্রকার। যদি প্রধানত কথাটা থাকে তাহলে আমরা লিখবো কত প্রকার? দুই প্রকার। আর যদি প্রধানত কথাটা না থাকে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তার মানে ধরতে হবে ও আচ্ছা বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। কারণ আমরা এই অধ্যায়ে যত আলোচনা করা হয় সবগুলো বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়, এছাড়া বাইরে কিছু আলোচনা করা হয় না। তাহলে স্যার সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার? সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা হলো পজিশনাল, একটা হলো নন পজিশনাল। স্যার দুই ভাবে প্রশ্ন আসবে, একটা হচ্ছে প্রধানত আর একটা হচ্ছে কি জাস্ট কয় প্রকার। একটা আসবে প্রধানত কত প্রকার, একটা আসবে জাস্ট কত প্রকার। যদি জাস্ট কত প্রকার আসে তাহলে আমরা লিখবো 4 প্রকার, আর যদি বলে প্রধানত কত প্রকার তাহলে লিখবো স্যার 2 প্রকার। তাহলে এখানে যেহেতু প্রধানত কথাটা নাই, এখানে যেহেতু প্রধানত কথাটা নাই, তার মানে কত প্রকার? উত্তর হবে 4 প্রকার। ঠিক আছে, এবার তোমাদের একটু খেয়াল করছো কিনা ভুলটা কোথায় হয়েছিল? এই ভুলটা তোমরা সবাই ভুল করলো। 100% স্টুডেন্ট এখানে মানে আনসার দিল, 100% এর ভুল হলো। এবার খেয়াল করছো ভুলটা কোথায়? ঠিক আছে স্যার, এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা আচ্ছা পেড কোর্সের ব্যাপারে আমি কথা বলবো। হ্যাঁ, আরে আমি এটা মুসলাম কেন? অক্টাল এবং আচ্ছা এটাকে আমরা ইংরেজিতে লিখে ডেসিমেল। এই ডেসিমেল মানে হচ্ছে দশমিক। এবার একটু মনোযোগ সহকারে দাও, সংখ্যা পদ্ধতির সংজ্ঞা আমি দিয়ে দিছি না? এবার দেখো আমি পজিশনাল সংখ্যা পদ্ধতির একটু সংজ্ঞাটা দিব। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি দেওয়ার আগে আমি এগুলো তো জানো এখন কত প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার জানো। এবার দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার কিছু বৈশিষ্ট্য আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতির 3টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 3টা বৈশিষ্ট্য। এই 3টা বৈশিষ্ট্য হলো তার নিজস্ব কিছু মান থাকবে, নিজস্ব মান থাকবে, ভিত্তি থাকবে এবং একটা স্থানীয় মান থাকবে। দেখো তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি বারবার এটা এমসিকিউতে বহুপদী সমার্থক সূচক হিসেবে এটা এমসিকিউতে আসে যে পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে নিজস্ব মান থাকে না, ভিত্তি থাকে, স্থানীয় মান থাকে। তাহলে স্যার 2 ও 3 সঠিক। আবার অথবা আসে নিজস্ব মান থাকে, ভিত্তি থাকে না, স্থানীয় মান থাকে, তাহলে স্যার 1 ও 3 সঠিক। কারণ আমাদের এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার নিজস্ব একটা মান থাকবে, একটা ভিত্তি থাকবে, একটা স্থানীয় মান থাকবে, স্থানীয় মানও থাকবে, ভিত্তিও থাকবে, একটা কি থাকবে? মান থাকবে। এটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তাহলে স্যার পজিশনাল সংখ্যা পদ্ধতির এবার সংজ্ঞাটা আমরা দিব। কিভাবে সংজ্ঞা দিব? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটির নিজস্ব মান থাকবে, ভিত্তি থাকবে, স্থানীয় মান থাকবে, তাকেই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন পরীক্ষাতে স্যার পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেকবারই এসেছে। স্যার এটা কিভাবে বিশ্বাস করবো? স্যার এসেছে বিগত সালের ভোট প্রশ্নগুলো একটু ক নাম্বারটা দেখো, ওখানে দেখলে দেখবা যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, বারবার প্রশ্নটা এসেছে। তাহলে দেখবা স্যার পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সংখ্যার নিজস্ব একটা মান থাকবে, একটা ভিত্তি থাকবে, একটা স্থানীয় মান থাকবে। স্যার এগুলো কিভাবে থাকবে আমি এগুলো তোমাদেরকে প্রমাণ দিব একটু পরে। তাহলে স্যার নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার কোনো নির্দিষ্ট মান নেই, ভিত্তি নেই, স্থানীয় মান নেই, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তার মানে আমরা এটা সংজ্ঞাটা ঠিক এইভাবে দিব, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার নিজস্ব মান থাকে না, ভিত্তি থাকে না, স্থানীয় মান থাকে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সংখ্যার নিজস্ব মান থাকে, নিজস্ব ভিত্তি থাকে, স্থানীয় মান থাকে, সেটা আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল এবং নন পজিশনাল নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করো। ঠিক আছে স্যার, এবার দেখো
এই দেখো, শুনতে পাচ্ছ? বুঝছি স্যার, সাউন্ড ক্লিয়ার কিনা? আচ্ছা আচ্ছা, ভিট এবং ভাইটের মধ্যে পার্থক্য আসতেছে, সাউন্ড ক্লিয়ার কিনা একটু সেটা বলো। ঠিক আছে, তাহলে স্যার পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝছো? নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কথাটা তোমাদেরকে একটু হালকা করে আমি একটু জানিয়ে দিতে চাই। সেই সংখ্যা পদ্ধতি হলো প্রাচীন হায়ারোগ্লিফিকের উদাহরণ, মিশরীয় যেমন রোমান চিহ্নগুলোর উদাহরণ। যেমন দেখো, এটা কি দেখো স্যার, এটাকে আমরা কত বলবো? এটাকে আমরা রোমানে কত বলবো একটু কেউ বলো? এটা হচ্ছে 15, এটা আমরা বুঝতে পারি 15। আর এটা হচ্ছে কত? এটা 1, এটা 5, কিন্তু রোমান পদ্ধতিতে। তাহলে স্যার এখানে এটাকে আমরা এইভাবে দিলে সেটার নাম হয়ে যায় কি? এটা হয়ে যাবে এখন 4। কি হয়ে যায় স্যার? 4 হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু 4 হয়ে যাবে। আর রোমান পদ্ধতিতে, কারণ রোমান পদ্ধতিতে এইভাবে এইভাবে দেখো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, 3, 2, 1। কিন্তু দেখো এগুলোর নিজস্ব কোনো মান নাই, এগুলোর নিজস্ব কোনো কি নাই, মান নাই। দেখো এই যেমন এই 5টাকে যদি আমরা তার আগে যদি এরকম করে দেয়, তখন এটা আবার সাইড হয়ে যায়। এই 5-এর মানটা আবার কি হয়ে যায়? সাইড হয়ে যায়। তার মানে নিজস্ব কোনো তার কোনো মান নাই। যেমন রোমান চিহ্নগুলো, তারপরে তোমার হায়ারোগ্লিফিক গুলো, প্রাচীন যে মিশরীয় সভ্যতার সময় পাওয়া গিয়েছিল, সবগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, পেইড কোর্সে ভর্তির ব্যাপারে দুই একজন বলছিল স্যার এটা কিভাবে করব। তো পেইড কোর্সের ব্যাপারে আমি তোমাদেরকে ক্লাস শুরুর আগে, এটা হচ্ছে ক্লাস শুরুর আগে একটু কথাটা বলে দেই। আমাদের অনেকগুলো ক্লাস, হয়তো সম্ভবত এই ক্লাসটা তোমরা প্রথম দেখতেছো আইসিটির উপরে, অনেকগুলো ক্লাস আমরা ইউটিউব চ্যানেলে দিয়েছি। চ্যানেলটির নাম তোমাদেরকে একটু বলে দিই। এই দেখো, অ্যাপ এস ইংলিশ লার্নিং হোম। অ্যাপ এস ইংলিশ লার্নিং হোম নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে প্রায় 80+ ক্লাস আমরা দিয়ে রেখেছি। তোমাদের যদি ভালো লাগে ওই ক্লাসগুলো দেখবা। হ্যাঁ, চ্যানেলটির মধ্যে অবশ্যই তোমরা গিয়ে দেখবা ক্লাসগুলো। দেখলে তোমাদের মনে হবে যে না, আমরা কিছু তোমাদেরকে দিতে পারি। কারণ আমাদের একটা পেইড কোর্স চলতেছে, ভর্তি হচ্ছে। গতকালকে শেষ ভর্তির ডেট ছিল, আগামীকালকে থেকে তার ক্লাস শুরু। তো যাই হোক, যদি কেউ ভর্তি হতে চাও, তোমাদের কি কি উপকারিতা হবে এখানে ভর্তি হলে, কি কি লাভ হবে? তো এক নম্বরে যে লাভটা হবে সেটা হচ্ছে, তোমরা তো এখন একটু বড় হয়েছো, লাভ ক্ষতিটা তো অবশ্যই তোমরা জানতে পারো। তোমরা একটা সাবজেক্ট পড়ো, যেমন ইংলিশ। আমার কাছে অনেকে বলতেছে স্যার একজন ইংলিশ পড়া আমাদের কাছ থেকে প্রায় 600-700 করে নেয়, জাস্ট ইংলিশ ফার্স্ট পেপারটা পড়ায়। আবার একজনে বলছে স্যার আমাদের কাছে ইংলিশের জন্য স্যারে 1500 টাকা করে নেয়। তো আমাদের এখানের মধ্যে এখানে এত কিছু না, এখানে জাস্ট ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার। খেয়াল করতে হবে, আইসিটি বাংলা সেকেন্ড পেপার, এই 4টা সাবজেক্ট সম্পূর্ণ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই বাদ থাকবে না। তোমাদেরকে সৃজনশীল প্রশ্নগুলো পর্যন্ত হাতে ধরে সলভ করে দেওয়া হবে। আইসিটির যত কিছু রয়েছে এখানে, আমরা থিওরি শেষ করে এমসিকিউ গুলো সলভ করে দেব, বিগত সালের ভোট প্রশ্নগুলো সলভ করে দেব। আমাদের সপ্তাহে 2 দিন পরীক্ষা হবে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে। সপ্তাহে 5 দিন আমাদের এই কোর্সে ক্লাস হবে। এটা একটা কোর্স, এটা ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে, ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে। ঠিক আছে, প্রাইভেট গ্রুপে হবে। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, যেখানে শুধু এই 4টা সাবজেক্ট নয়, তোমার যাবতীয় যত সাবজেক্টগুলো রয়েছে সবগুলো নিয়ে সলভ করে দেওয়া হবে। তোমার যে কোনো সমস্যা নিয়ে সমাধান। অর্থাৎ তোমাদের মধ্যে যদি কেউ এমন হতাশার মধ্যে থাকো যে স্যার আমার তো পড়াশোনা হচ্ছে না, 2021 সালে পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 2022 সালে পরীক্ষার্থীদের জন্য আরো বড় সুযোগ। ঠিক আছে, কারণ আমরা 2021 সালে শর্ট সিলেবাসে শেষ করে 2022 সালেরটা এই কোর্সের মধ্যে শেষ করব। ঠিক আছে, তার মানে দেখো এই 4টা সাবজেক্ট সম্পূর্ণ শেষ করার সুযোগ পাচ্ছ তুমি। একাধারে তুমি 5 দিন ক্লাসগুলো পাবে। এক একটা ক্লাস 1 ঘন্টা 30 মিনিট করে হবে। সপ্তাহে 2 দিন পরীক্ষা হবে। তোমাদেরকে যারা না বুঝবে বারবার তো প্রশ্ন করতে পারবেই। একাধারে আমাদের জুমের মধ্যে কি কাউন্সিলিং হবে, এই এক সপ্তাহ তোমরা কতটুকু বুঝলা, কতটুকু কি হলো।
হতাশায় যারা রয়েছে, তোমাদের স্বপ্ন বড় যে বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পেতে চাচ্ছ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, তাদের জন্য এই সুযোগটা কত বড় সুযোগ সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করে দিব। তারপরে তুমি সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছ এই কোর্সটির মাধ্যমে। তাহলে স্যার এই কোর্স কতদিন চলবে? যারা 2021 সালের পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কোর্সটি চলবে মাত্র 2 থেকে 2.5 মাস, তোমাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে। আর যারা 2022 সালের পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কোর্সটি চলবে 4 মাস, কারণ আমরা সম্পূর্ণ তোমাদের বাকিগুলো শেষ করে দেব। সেই ক্ষেত্রে আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 600 টাকা। এই 600 টাকা দিয়ে তুমি 4 মাসের অধিক সময় আমাদের সাথে থাকতে পারবা, এগুলো শেষ করে দেওয়া হবে। তাহলে স্যার ইংলিশ ফার্স্ট মাস দিয়ে কি শেষ করানো হবে? যত প্রকারের প্যাসেজগুলো রয়েছে সবগুলো প্যাসেজ শেষ করে দেওয়া হবে। এখানে ফ্লোচার্ট আছে, সামারি আছে, এমসিকিউ আছে, ওপেন কোয়েশ্চেন আছে, রিয়ারেঞ্জ আছে, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আছে। তারপরে তোমাদের রিটেন সাইটে যা যা রয়েছে সবগুলো শেষ করানো হবে। ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের গ্রামাটিক্যাল আইটেম, আর্টিকেল থেকে শুরু করে পাংচুয়েশন মার্ক পর্যন্ত শেষ করানো হবে। রিটেন পাস শেষ করানো হবে। আইসিটি প্রথম অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায় যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আগে পরীক্ষাগুলো শেষ করানো হবে, ঠিক আছে? বাংলা সেকেন্ড পেপারের একদম রিটেন, ব্যাকরণ সবকিছু শেষ করানো হবে এই কোর্সের মাধ্যমে। এরকম কোন কোর্স এই ফেসবুকের মধ্যে এত কম মূল্যে 4টা সাবজেক্টের জন্য 5-6 মাস কেউ কখনো করাবে, 3-4 মাস কেউ কখনো করাবে না, ঠিক আছে? সবার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, কিন্তু আমরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি স্টুডেন্টগুলো যেন ভালো কিছু ভবিষ্যতে করতে পারে, ঠিক আছে? এই সুযোগটা একবার যারা হাতছাড়া করে ফেলবা, এই সুযোগটা একবার যারা হাতছাড়া হয়ে যাবে যাদের, তারাই বুঝবে যে আসলে আমরা বড় কিছু হারিয়ে ফেলতেছি, ঠিক আছে? অনেক কিছু হারিয়ে ফেলবা। যাদের আমরা তারপরে সুযোগ দিচ্ছি যাদের আর্থিক অবস্থা একেবারে খারাপ, ভর্তি হতে চায়, পড়াশোনা করতে চায়, তাদেরকে আমরা বিশেষভাবে সুযোগটা দিয়ে থাকি। কারণ তাদের কাছ থেকে হয়তো আমরা সামান্য কিছু ফ্রি নিয়ে থাকি এই 600 টাকার মধ্যে। তো যাই হোক, ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবা। যোগাযোগ করার প্রক্রিয়াটা আমি তোমাদেরকে একটু বলে দেই। সেটা হচ্ছে এই নাম্বারে ফোন দিলে আমি একদম বিস্তারিতভাবে তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিব যে এই কোর্সটা, অর্থাৎ এটার গতকালকে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল আমাদের কোর্সের ভর্তি। তারপর আমরা আরো কয়েকদিন 2-3 দিন মেয়াদ আরো বাড়ালাম যেন স্টুডেন্টগুলো ভর্তি হতে পারে। কারণ আমাদের 100 জনকে ভর্তি হওয়ার কথা ছিল, যেহেতু আমাদের 100 জন হয় নাই এখনো, ঠিক সেই ক্ষেত্রে আমরা 100 জন টার্গেটে আমরা কি বাকি ভর্তিগুলো করাতে চেষ্টা করতেছি, ঠিক আছে? আশা করি এই ব্যাপারে আর আলোচনা করব না। আচ্ছা, এবার আমি পড়াই ফিরে যাই। হ্যাঁ, পড়াই ফিরে যাচ্ছি। তোমরা কি আসো না চলে গেছো? সবাই তোমরা কি আসো না চলে গেছো? ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, অনলি আইসিটি করা যাবে, সমস্যা নাই। অনলি আইসিটি করা যাবে, অনলি বাংলাও করা যাবে, ইংলিশও করা যাবে, ঠিক আছে? সবগুলো করা যাবে আলাদা আলাদা ভাবে। তো যাই হোক, ভর্তির ব্যাপারে তোমাদেরকে নাম্বার আমি দিয়ে দিয়েছি, তোমরা যোগাযোগ করবা। এবার আমরা আসি বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল। আমি হেক্সাডেসিমালটা একটু পরে দিচ্ছি, হ্যাঁ? তো দেখো বাইনারির বাই, এই দেখো বাইনারির বাই মানে হচ্ছে 2, বাইনারির বাই মানে হচ্ছে কত? 2। তাহলে আমরা এখন কি পাচ্ছি? যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক, যেমন এখানে অঙ্ক কয়টা? একটা, 2, একটা। এই 0 এবং 1 ব্যবহার করা হয় এই সংখ্যা পদ্ধতিতে। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 2। ভিত্তি মানে কত? ভিত্তি কাকে বলে? কোন সংখ্যা পদ্ধতির মোট যতগুলো অঙ্ক হবে তার সমষ্টিকে ভিত্তি বলে। দেখো এখানে কতগুলো অঙ্ক? একটা অঙ্ক, দুইটা অঙ্ক। এখন স্যার অঙ্ক কি আর সংখ্যা কি সেটা একটু জানিয়ে দেই। আমি যখন যদি বুঝাই তোমাদেরকে, এগুলোকে, এই দেখো এগুলোকে, এটা একটা অঙ্ক, এই 0 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক। এগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে বলবো কি? একটা অঙ্ক। আর সবগুলোকে একসাথে বলবো একটা কি? সংখ্যা, ঠিক আছে? সবগুলোকে আমরা একসাথে বলবো কি? সংখ্যা। আর আলাদা 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 ভাবে বলবো এক একটি কি? অঙ্ক। তাহলে অঙ্ক কি আর সংখ্যা কি এটা তোমরা বুঝছো? তাহলে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক কয়টা? একটা, দুইটা। এগুলোকে আরেক কথা আমরা বলতে পারি চিহ্ন। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্ন কয়টা? বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্ন হচ্ছে 2টা। একটা হলো 0 এবং 1, আরেকটা হচ্ছে কি? একটা হচ্ছে
ঠিক আছে, এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে জানাও। আচ্ছা, ভিত্তি কি? ভিত্তি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির মোট যতগুলো অঙ্ক ব্যবহৃত হবে। ভিত্তি কি? আমি ভিত্তির সংখ্যাটা একটু বলে দেই। ভিত্তি কি? সংখ্যা পদ্ধতির যতগুলো অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তার সমষ্টিকে ভিত্তি বলে। দেখো, কোন সংখ্যা পদ্ধতির মোট যতগুলো অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ভিত্তি বলে। তাহলে দেখো এখানে ভিত্তি কয়টা, এখানে কয়টা সংখ্যা ব্যবহার করা হয়েছে? একটা, দুইটা। কয়টা প্রতীক ব্যবহার করা হয়েছে? একটা, দুইটা। তাহলে এখানে তার ভিত্তি হচ্ছে কত? 2। ঠিক আছে, তাহলে ভিত্তি কি? কোন সংখ্যা পদ্ধতির মোট যতগুলো অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ভিত্তি বলে। লিখে দিয়েছি মুরাদ। ঠিক আছে, তাহলে ভিত্তিটা শেষ করে দিলাম। এবার আসি, তাহলে স্যার বাইনারি সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় সংখ্যা কত? 1। সবচেয়ে ছোট সংখ্যা কত? 0। এবার আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, এই বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার কে করলেন? এই বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কারক ছিলেন, তার নাম হচ্ছে, এই ভদ্রলোকের নাম হচ্ছে সপ্তম দশকে, তার নাম হচ্ছে গটফ্রেড লিবনিজ। ঠিক আছে, এনার নাম হচ্ছে গটফ্রেড লিবনিজ। সরি, ফ্রেড না, ফ্রেড। ঠিক আছে, গটফ্রেড লিবনিজ। এই ভদ্রলোক কত শতকে? সপ্তম শতকে বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। তাহলে তার নাম হচ্ছে কি? গটফ্রেড লিবনিজ। দেখো এখানে একটা এমসিকিউ, সালটা কত? সপ্তম শতকে। ঠিক আছে, তাহলে গেল স্যার বাইনারি সংখ্যা পদ্ধতি। এবার আসে অক্টাল সংখ্যা পদ্ধতি। তো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 8। অক্টাল মানে কত? 8। তার ভিত্তি হচ্ছে কত? 8। জানো, সে 0 থেকে 1 2 3 4 5 6 7 কয়টা? এখানে প্রতীক কয়টা? 8টা। 0 থেকে 1 2 3 4 5 6 7 8। এই 0 থেকে 8 পর্যন্ত, 7 পর্যন্ত যে প্রতীক, সেই প্রতীকগুলো কার প্রতীক? অক্টালের প্রতীক। তাহলে 0 থেকে 8 7 পর্যন্ত কার প্রতীক? অক্টালের প্রতীক। তাহলে এটা টোটাল ভিত্তি কত? 8। ভিত্তি কত? 8। এটা কে তৈরি করলেন? এটা তৈরি করলেন সুইডেনের রাজা সপ্তম চার্লস। আবিষ্কারক হচ্ছে সুইডেনের রাজা এই অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কারক কে? সে হচ্ছে সুইডেনের রাজা সপ্তম চার্লস। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি গেল। এখানে অনেক একজন বলতেছে স্যার কতজন ভর্তি হয়েছে? এখানে বেশিরভাগই স্টুডেন্টই আমার পেইড কোর্সের স্টুডেন্ট। ঠিক আছে, অনেকে, আমি গতকালকে একটা কথা বলছিলাম তাদের মেসেঞ্জার গ্রুপে, যে আমার ফার্স্ট বেচ যখন শুরু হয়েছিল তখন অনেক হয়তো ধোঁয়াশা নিয়ে ভর্তি হয়েছিল, যে কি পাবো কি পাবো না, স্যার কি আসলে সত্যিকার অর্থে পড়াবে কি না, নাকি স্যার ধোঁকাবাজি করবে, বা নাকি স্যার 2-1 দিন ক্লাস করে স্যার বন্ধ করে দিবে। এরকম কিন্তু অনেক ধরনের প্রশ্ন আমি পেয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ ফার্স্ট বেসের স্টুডেন্টগুলো এত বেশি বিনয়ী ছিল আমার প্রতি, যে তারা এত বেশি ক্লাসের প্রতি মনোযোগী ছিল, ক্লাসগুলো আমি অবশ্যই এত ধৈর্য সহকারে ক্লাসগুলো নিয়েছি বলার অপেক্ষা রাখে না। তারা বলছে স্যার আমরা যেরকম চিন্তা করি নাই তার চেয়ে আমরা অধিক পেয়েছি কোর্সে ভর্তি হয়ে। ঠিক আছে, তো স্যার এত টাকা পয়সা বেশি তোমাদের কাছে দাবি করি না, কারণ
পারলে তোমাদেরকে ফ্রিতে পড়াইতাম, যেহেতু অনেকগুলো ক্লাস আমি ফ্রিতে নিয়েছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে চাচ্ছি যে শুধু শুধু তো আর আসলে কেউ কিছু করে না, আমি সেই দৃষ্টিকোণ থেকে এই কোর্সটা চালু করেছি। ঠিক আছে, তো দেখো অক্টাভ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সুইডেনের রাজা সপ্তম সাজ। তারপরে দেখো দশমিক, দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো দেখো। এই দেখো দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীক কয়টা? 1টা 2টা 3টা 4টা 9 পর্যন্ত কয়টা হলো? 10টা। তাহলে এটার প্রতীক কয়টা? এটার প্রতীক হচ্ছে 10টি প্রতীক। তাহলে এটার ভিত্তি কত? এটার ভিত্তি হচ্ছে কত স্যার? এই অক্টালের ভিত্তি হচ্ছে কত? 8। দশমিকের ভিত্তি কত? 10। দশমিকের ভিত্তি কত? 10। তাহলে বাইনারি ভিত্তি হচ্ছে 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8, দশমিকের ভিত্তি হচ্ছে 10। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখো, এটার পরে তোমাদের আরেকটা ম্যাজিক দেখাবো আমি। ঠিক আছে, আচ্ছা আমাদের সুফিয়া ইসলাম বলতেছে স্যার এই বেসটাকে 2021-এর জন্য স্পেশাল। 2021-এর জন্য স্পেশালটা তুমি এই জন্যই বলছো, 2021-এর জন্য 100% স্পেশাল। একটু মনোযোগ দাও, তুমি যদি থাকো নাকি প্রশ্ন করে চলে গেছো, একটু মনোযোগ দিয়ে শুনো। 21-এর জন্য স্পেশাল এই জন্য বললাম, 21-এর যে শর্ট সিলেবাসটা রয়েছে, আমরা প্রথম দিন থেকে ওই শর্ট সিলেবাসটা শেষ 2 মাস 2.5 মাস যাই লাগুক সম্পূর্ণ শর্ট সিলেবাসটা শেষ করব। শেষ করার পরে তোমাদের একটা পরীক্ষা নিব। আমাদের তো প্রতি সপ্তাহে 2 দিন পরীক্ষা হবে এবং চূড়ান্ত পরীক্ষা হবে এই 4টা সাবজেক্টে। শেষ করে দেবো আমরা সব কিছু। শেষ করার পরে তোমাদের কোর্সটা সম্পূর্ণ শেষ 21-এর। তারপরে যে টপিকগুলো বাদ থাকবে সেগুলো আমরা 22-এর শিক্ষার্থীদের শেষ করে দেবো, কারণ 22-এররা তো তোমাদের এগুলো পাবে। তারপরে বাকি যেগুলো থাকবে সেগুলো তো 22-এর জন্য, তাদের জন্য আমরা সবগুলোই শেষ করে দেবো, মানে কিছুই বাদ থাকবে না। ঠিক আছে, তো 21-22 উভয়ের জন্য আমরা এই কোর্সটি করলাম। আচ্ছা আচ্ছা, এখানে তুমি বলছো সুইডেনের রাজা দ্বাদশ সাউস সপ্তম সাউস। এখন আমি 2টা বই ফলো করি, এই 2টা বইয়ের মধ্যে লেখা আছে যে সুইডেনের রাজা সপ্তম সাউস। এখন অন্তরা তুমি কোন বইতে পাইছো? আচ্ছা ভিটকি অর্পিতা দাস বলতেছে স্যার ভিটকি, সেখানে আমি 2 জায়গার মধ্যে পাইছি সপ্তম সাউস। যাই হোক, এখন বলতেছে ভিটকি। আচ্ছা আমি ভিট এই বাইনারির মধ্যে আসলে ভিটটা পড়াবো। দশমিক সংখ্যা পদ্ধতি গেল, এবারে স্যার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির হেক্সা মানে হচ্ছে 6 আর যোগ ডেসিমাল মানে হচ্ছে 10, তাহলে কত? 16। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রতীক কতটি হবে? 16টি। দেখো দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা হচ্ছে ডেসিমেলের, আর যে 6টা এই 6টা হচ্ছে হেক্সা। তাহলে হেক্সা মানে হচ্ছে 6। তাহলে দেখো এ বি সি ডি ই এফ এগুলো হচ্ছে কি? হেক্সা। এগুলো কি? হেক্সা। আর ডেসিমেল মানে হচ্ছে কি? এই 10টা। তাহলে খেয়াল করতে হবে, আমরা যেটাকে 10 বলি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে তাকে বলে কত? 10। আমরা যেটাকে 11 বলি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তারে বলে বি। আমরা যেটাকে 13 বলি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তাকে বলে সি। আমরা যেটাকে 14 বলি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে তাকে বলে ডি। আমরা যেটাকে 15 বলি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে তাকে বলে ই। আমরা যেটাকে সরি আমি একটু ভুল করে ফেলছি এইখানের মধ্যে, 13 14 স্যার একটু ভুল করে ফেলতেছি, সম্ভবত 11। আচ্ছা 12 লেখি নাই। এবার ঠিক আছে, তাহলে স্যার এখান থেকে 15 0 থেকে 15 পর্যন্ত সবগুলো হচ্ছে কি? হেক্সা। আমরা যেটাকে 10 বলবো হেক্সাতে তারা বলে এ, আমরা যেটাকে 11 বলবো তারা বলে বি, আমরা যেটাকে 12 বলবো তারা বলে সি। তাহলে এগুলো হলো হেক্সা। তাহলে হেক্সার প্রতীক কয়টা? এই হেক্সার প্রতীক এগুলো। তাহলে এখানে ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 16। ঠিক আছে, আশা করি হেক্সাডেসিমাল নিয়ে কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে।
এবার বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে একটু এ টু জেড আলোচনা করে দেই তোমাদেরকে। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমাল। এতক্ষণ যারা বুঝো না এবার তারা বুঝবা, ঠিক আছে? আচ্ছা, আমি এইভাবে যদি না বুঝাই, এইভাবে না লিখলে হয়, আমি এইভাবেও লিখতে পারি। আমরা এটাকে এইভাবে লিখতে পারি। ভিত্তি আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে অঙ্কগুলো আগে লিখি, এখানে লিখবো ভিত্তি, অঙ্ক এবং উদাহরণ। সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে বাইনারি। এবার একটু মনোযোগ সহকারে দাও। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক হচ্ছে দুইটা, 0 এবং 1। অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতীক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রতীক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং A B C D E F। এবং এখানে ভিত্তি কত? এখানে সংখ্যা কয়টা? দুইটা, এই জন্য এটার ভিত্তি হচ্ছে 2। এখানে কয়টা? 8টা, এই জন্য ভিত্তি হচ্ছে কত? 8। এখানে কয়টা? 10টা, এই জন্য ভিত্তি হচ্ছে 10। এখানে কয়টা? 16টা, এই জন্য ভিত্তি হচ্ছে 16। এবার দেখো, হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। দশমিকের ভিত্তি কত? 10। এই ভিত্তির ইংরেজি হচ্ছে বেস। অক্টালের ভিত্তি হচ্ছে 8, বাইনারি ভিত্তি হচ্ছে 2। এবার একটু খেয়াল করো, উদাহরণ দিচ্ছি আমি। এখানে দেখো দুইটা সংখ্যা ছাড়া আর কিছুই না, দুইটা সংখ্যা 0 এবং 1, 0 এবং 1। খেয়াল করতে হবে তোমাকে ভিত্তির দিকে। তাহলে আমি এটা উদাহরণ কি দিতে পারি? 0 0 0 1। দেখো এই ভিত্তিটা কোথায় থাকে? নিচে। এই দুই দিকে দুইটা ব্র্যাকেট হয়ে ভিত্তিটা কোথায় থাকে? নিচে। তাহলে এইভাবে আমরা যে সংখ্যা পদ্ধতি দেখবো সেটাই হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা দেখো 8, 0 থেকে 7 এর ভিতরে। দেখো দেখো এটা কিন্তু অক্টাল দশমিকও হতে পারে, কিন্তু তোমাদেরকে আগে তাকাইতে হবে ভিত্তির দিকে। ভিত্তি যদি 8 থাকে তার মানে বুঝতে হবে ও আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে অক্টাল। ভিত্তি যদি এখানে 10 থাকে তাহলে বুঝতে হবে ও আচ্ছা এটা হলো দশমিক। ভিত্তি যদি এখানে 16 থাকে তাহলে বুঝতে হবে ও আচ্ছা এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এটা হচ্ছে দশমিকের ভিত্তি। দেখো এখান থেকে আমি যে কোনো কয়েকটা সংখ্যা নিয়ে এটার ভিত্তি কত দেখলাম? 10। দেখো এটা কত? এটা হচ্ছে দেখো 16 ভিত্তিক অর্থাৎ হেক্সাডেসিমাল। কিভাবে বুঝছি? স্যার এখান থেকে আমি a নিছি, এখান থেকে b নিছি, তারপরে কত নিছি? 1 নিছি, তাহলে এটা কত? 16। ঠিক আছে? বুঝছো কিনা তোমরা? বুঝছো কিনা? না বুঝলে কষ্ট করো, না বুঝলে কষ্ট করো। ওই তারা নফল নামাজের কথা বলছে। আচ্ছা সুপিয়া, তুমি একটা কাজ করো,
সুপ্রিয়া ইসলাম, আমি যে আইডি থেকে এখন করতেছি, আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, টেনশন করার কারণ নাই। অনেক হয়তো চিন্তা করে, মনে হয় স্যার এগুলো ফাঁকিঝুঁকি ব্যাপার, অনলাইনের ব্যাপার স্যাপার। তো অনেকে ফাঁকিঝুঁকি দেয়, সেজন্য অনেকে হয়তো যেটা ভালো, যেটা বিশ্বস্ত, সেটাও অবিশ্বাস্য হয়ে যায়। একজনের জন্য 10 জনের সমস্যার সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, ইনশাল্লাহ আকীদাগত ইমানগত যদি বিশ্বাসবোধ থাকে তাহলে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। যদি কোনো স্টুডেন্ট কোর্সে ভর্তি হয়েও বলে যে স্যার আমার এখানে ভর্তি হয়ে লস হয়েছে, স্যার আমি কিছু শিখতে পারি নাই, তাকে সাথে সাথে তার যে টাকাটা দিয়ে সে ভর্তি হবে, সাথে সাথে তার টাকাটা দিয়ে সবার সামনে তাকে বলবো যে তুমি কোর্স থেকে চলে যাও। ঠিক আছে, কারণ এখানে ভর্তি হওয়ার ফলে সবাই আরো চিন্তা করে স্যার এত কম টাকায়, এত অল্প টাকায় স্যার কিভাবে মানে এই কোর্সটা সম্পূর্ণভাবে করাচ্ছে। এটা সবার কাছে অবাক মনে হচ্ছে। যারা আগের বেশি আছে, অনেক স্টুডেন্ট আছে এখানে ক্লাস দেখতেছে, তাদের কাছে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমানুল্লাহ মেলা, তুমি আমাকে ইনবক্সে করো, তাহলে অনলি আইসিটি কত সেটা জানাই দিব। তাহলে এটা তুমি না লিখছো আশা করি, কোনটা কোনটা এটা প্রতীক, এটা প্রতীক বা অঙ্ক। ঠিক আছে, আর এটা হচ্ছে তার ভিত্তিটা, ওটা হচ্ছে তার উদাহরণ। এবার আমরা কয়েকটা সংখ্যা লিখব। এবার আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতি। স্যার এটা কেমনে, এটা আমরা 99 বলতে পারি। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা এইভাবে জানি, 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9, 2 3 4 5 6 7 8 9, 0 1 2 3 4 5 6 7 8 9, 0 1 2 3 4 5 6 7 8 9। এবার একটু মনোযোগ দাও তোমরা, তোমাদেরকে একটা বিষয় আমি দেখাচ্ছি। আমরা বাস্তবিক জীবনে আসলে যা শিখেছি এই 0 থেকে 9 এর ভিতরে শিখছি, তার বেশি কিছু শিখতে পারি নাই। ঠিক আছে, যদিও বলো স্যার আমরা অনেক কিছু শিখছি, আসলে কিছু শিখতে পারো নাই। দেখো আমরা 0 থেকে 9 পর্যন্ত আমরা এইটুকু পর্যন্ত জানি, এইটুকুই শিখছি। তা আমরা এখানে 9 পরে আসা কিন্তু আমরা হয়রান হয়ে যাই, 10 পাই না। 10 কিভাবে পাবো? কারণ আমরা 9 পর্যন্ত তো আমাদের শেষ সংখ্যা পদ্ধতি। তখন আমরা কি করি, আমরা তখন কি করি, এইখান থেকে এই যে দেখো প্রথম এই একক ঘর, এই ঘরের মধ্যে আমরা পরে একটা 0 দিয়ে দিই, 0 দিয়ে আবার শুরু থেকে লিখি। এটাকে আমরা আবার কি কি করি, এখানের মধ্যে এই 1টাকে আবার এটা সামনে দিয়ে বলি 11 12 13 14 15 16 17 18 19। এই আইসা এই পর্যন্ত আইসা আমরা আবার থেমে যাই। তখন আমরা আবার 9 পরে কি একটা 0 দিয়ে দেই, 0 দিয়ে এবার আমরা আবার কি করি, এই দুইটাকে এখানে নিয়ে নেই, এই সামনে নিয়ে নেই। এ নিয়ে আমরা এটাকে বলি 20 21 22 23 24 25 26 27 28 29। এই পর্যন্ত এসে আবার আমরা থেমে যাই, তারপরে আর নিতে পারি না। তখন আমরা কি করি, আবার 9 বরাবর এখানে একটা 0 দিয়ে আবার আমরা এখান থেকে কত 3 নেই, 3 নিয়ে সবগুলো সামনে দিয়ে 31 32 33 34 35 36 37 38 39। ঠিক এইভাবে আমরা যাইতে 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 আমরা শেষ পর্যন্ত চলে যাই 99 পর্যন্ত। কত পর্যন্ত যাই? এখানে আইসা আমরা একক স্থানীয় ঘরে এখানে এসে সবগুলোর মধ্যে আমরা 0 দিয়ে আবার শুরু থেকে কি 1 নেই, আমরা বলি এটাকে 100। ঠিক আছে, আমরা অনেক চালাক, আমরা কি অনেক চালাকি করি এই ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার আসি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিছু কথা বলে দেই। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিছু কথা তোমাদেরকে বলে দেই। এই দেখো বাইনারি 0 1 1 0 0, এই দেখো এগুলোকে আলাদা আলাদা ভাবে এক একটি কি ভিট। আর দশমিকের বেলা দেখো 1 2 3 4 5, এগুলো এক একটিকে অঙ্ক, এগুলোকে এক একটিকে আমরা কি বলবো, অঙ্ক বলবো। আর বাইনারির বেলা এগুলোকে এক একটিকে কি বলবো, ভিট বলবো। এগুলো এক একটি কি ভিট। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির এক একটি চিহ্নকে এগুলোকে অঙ্ক বলা যাবে না। বাইনারি সংখ্যা পদ্ধতির এগুলো কোনো অঙ্ক না, এগুলো এক একটা কিন্তু ভিট। আর অন্যান্য সংখ্যা পদ্ধতি সেগুলো অঙ্ক বা চিহ্ন। ঠিক আছে, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির এক একটি প্রতীক বা চিহ্নকে কি বলবো, ভিট বলবো। আবার বলো, বাইনারি সংখ্যা পদ্ধতির এক একটি প্রতীক বা চিহ্নকে কি বলবো, ভিট বলবো। ঠিক আছে, তাহলে ভিট কি বুঝে গেছো। আর 8 8 8 ভিটে 1, 8 ভাইটে 1 ভিট, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা আবার একটু তোমাদের অঙ্ক নিয়ে একটু আলোচনা করে দেই, একটু খেয়াল করো। এই দেখো, মনোযোগ দাও।
একটা সংখ্যা। আচ্ছা এ একটা সংখ্যা, এটাকে আগেরটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। কি বলবো? পূর্ণ সংখ্যা। এর পরেরটাকে আমরা বলবো ভগ্নাংশ সংখ্যা। এই মাঝখানে যেটা এই বিন্দু, এই বিন্দুকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? রেডিক্স পয়েন্ট। দেখো এটা কোন ধরনের সংখ্যা, এটাকে আমরা যদি ভিত্তি দিয়ে এভাবে বলি, যদি 10 দেয় তার মানে এটা হলো ডেসিমেল সংখ্যা। আর ডেসিমেল সংখ্যা পদ্ধতির এই যে একটা বিন্দু, এই বিন্দুকে আমরা বলতে পারি ডেসিমেল পয়েন্ট, অথবা আমরা বলতে পারি রেডিক্স পয়েন্ট। এটার আরেকটা নাম কি? রেডিক্স পয়েন্ট। আর এই বিন্দুর বেলায় আমরা বলতে পারি কি? ডেসিমেল পয়েন্ট। যদি আমরা এটাকে অক্টাল সংখ্যা পদ্ধতির জন্য করি কি, তখন এটাকে আমরা বলতে পারি, এই দেখো এই বিন্দুটাকে তখন আমরা বলতে পারি, এটা তো ঠিক আছে, এটা রেডিক্স পয়েন্টে ঠিক আছে, রেডিক্স পয়েন্ট ঠিক আছে, কিন্তু এটার আরেকটা নাম হচ্ছে অক্টাল পয়েন্ট। কি পয়েন্ট? অক্টাল পয়েন্ট। অক্টাল পয়েন্ট। ঠিক অক্টাল পয়েন্টের পূর্ণ সংখ্যা, অক্টাল পয়েন্টের ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, আবার একই সাথে আমরা আরেকটা করতে পারি বাইনারি সংখ্যার ক্ষেত্রে। এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যার এই যে এই বিন্দুটাকে আমরা বলতে পারি রেডিক্স পয়েন্ট ঠিক আছে, কিন্তু এটাকে বলতে পারি বাইনারি পয়েন্ট। কি বলবো? বাইনারি পয়েন্ট। বাইনারি পয়েন্টের এদিকে হচ্ছে পূর্ণ সংখ্যা, বাইনারি পয়েন্টের এদিকে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। কিন্তু খেয়াল রাখতে হবে তোমার, স্যার আরেকটা কথা খেয়াল রাখো, তোমাদেরকে একটু বলে দিই, আমি মনোযোগ সহকারে একটু মনোযোগ দাও, একটু মনোযোগ সহকারে মনোযোগ দাও। দশমিক সংখ্যা পদ্ধতিটা আমি আবার একটু লিখি। এটা হচ্ছে একটা হচ্ছে স্যার, এটা হচ্ছে দশমিক। এটা হচ্ছে অক্টাল। আচ্ছা এটা হচ্ছে, আমরা হেক্সাডেসিমেল একটু পরে দেখাচ্ছি। তো এইখানে যে পয়েন্টটা, এটাকে আমরা বলতে পারি ডেসিমেলের জন্য হলে ডেসিমেল পয়েন্ট অথবা রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের আগে যেটা, এটাকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা, এটার নাম কি? পূর্ণ সংখ্যা। আর এই দিকেরটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। দশমিকের আগে এই দিকেরটা হচ্ছে কি? ভগ্নাংশ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার আগে যেটা, এই প্রথম সংখ্যাটাকে আমরা বলবো এমএসডি। কি বলবো? এমএসডি। আর এদিকে শেষের সংখ্যাটাকে আমরা বলবো এলএসডি। কি বলবো? এমএসডি, এলএসডি। আবার এইদিকে তার প্রথম সংখ্যাটাকে আমরা বলবো এমএসডি, আর এদিকে শেষেরটাকে আমরা বলবো কি? এলএসডি। তাহলে এই অক্টাল সংখ্যা পদ্ধতির মাঝখানেরটা হচ্ছে অক্টাল পয়েন্ট অথবা রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের আগেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পরেরটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার প্রথম সংখ্যাটা হচ্ছে এমএসডি, পরেরটা হচ্ছে কি? এলএসডি। ঠিক বাইনারি সংখ্যা পদ্ধতির এটা হচ্ছে বাইনারি পয়েন্ট, তার আগে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, এই ভগ্নাংশ সংখ্যার আগেরটা হচ্ছে তোমার, এই প্রথমটা হচ্ছে এমএসবি, আর এই সেকেন্ডটা হচ্ছে এলএসবি। স্যার এখানে বি আসলো কেন? কারণ আমরা জানি বাইনারি গুলো কি হয়, সবগুলো হয় বিট হয়। তাহলে দেখো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবি এর পূর্ণ রূপ হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এলএসবি হচ্ছে বিট। আর এলএসডি মানে হচ্ছে এলএসডি, এমএসডি মানে হচ্ছে এমএসডি। ডিজিট। ডিজিট। তাহলে এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট, এম এ মোস্ট, এস এ সিগনিফিক্যান্ট, ডি তে ডিজিট।
আমরা জানি সবগুলো বাইনারি সংখ্যাগুলোকে আমরা ভিট বলার কারণে এটা শেষে কিন্তু বি আসছে, আর বাকিগুলো যেহেতু ডিজিট সেগুলো কোনো ভিট নয়, এই জন্য আমরা দশমিকের ক্ষেত্রে আমরা বলবো এমএসডি শুরুর সংখ্যাটি এবং শেষ সংখ্যাটি হচ্ছে এলএসডি। আর এদিকে অক্টালের ক্ষেত্রে এমএসডি এলএসডি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে এলএসডি এমএসডি, কিন্তু শুধুমাত্র এমএসডি এলএসবি হবে কিসের জন্য? একমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতির জন্য। এটা বুঝছো কিনা একটু কষ্ট করে বলো। এমএসডি ফুলটা বললাম তো, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এ তোমরা বুঝুনি, একটু আমাকে কষ্ট করে একটু বলো তো। জি স্যার বুঝি, কারণ দেখো প্রচুর পরিমাণে ঘাম ঝরতেছে, আমার যে গেঞ্জিটা সেই গেঞ্জিটা সম্পূর্ণ ভিজে গেছে, ঠিক আছে। আমি ফ্যান চালাতে পারি না তোমাদের সমস্যা হবে বলে, ঠিক আছে, কারণ আমাদের আগামীকাল থেকে যেহেতু পেড কোর্সে ক্লাস হবে নিয়মিত, আমরা হয়তো এই ক্লাসগুলো আর করাতে পারবো না, ঠিক আছে। তো সেখানে তোমাদের যদি কারো সমস্যা থাকে যে স্যার ভর্তি হতে চায় কিন্তু আর্থিক অবস্থা সমস্যা খারাপ, তারপরেও আমার সাথে কথা বলতে পারো যদি কেউ আগ্রহী থাকে, কারণ আমরা সবচেয়ে বেশি সিরিয়াস যে স্টুডেন্টগুলো তাদেরকে নিয়ে কাজ করবো, এই 100 জন স্টুডেন্ট যাদেরকে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছাবো। এই জন্য আমাদের যতগুলো করা দরকার, যত কাজ করা দরকার, যতগুলো কষ্ট করা দরকার আমরা ইনশাল্লাহ করবো, তবে আমরা সিরিয়াস স্টুডেন্ট চাচ্ছি, ঠিক আছে। বুঝছি স্যার, জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, ঠিক আছে স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে স্যার বুঝছি। এবার আমরা সমকক্ষ বাইনারি মানগুলো বাইর করব। আচ্ছা কোনটার মান সমান সমান কোনটা কত, এখন এটা আমি বাইর করব, ঠিক আছে। এখন আমি সমকক্ষ কিছু মান বাইর করব, একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা সবসময় কি করি 1 2 3, সেটা হয় নাই। এবার একটু খেয়াল করো, আমি 18 পর্যন্ত মান নিছি, মান নেওয়ার কথা ছিল আমার 15 পর্যন্ত, আমি তারপর 18 দুটা করে একটু বেশি নিছি, কারণ আমরা বাইনারি গুলো বাদ অক্টাল গুলো কিন্তু হেক্সাডেসিমাল গুলো 15 পর্যন্ত লিখে ফেলি আগে। 1 2 3 4 5 6 7 8 9 10 মানে কত এ, 11 মানে কত বি, 12 মানে হচ্ছে সরি সি, তার মানে যেটাকে আমরা 10 বলবো 11। এবার একটু খেয়াল করো, এদিক থেকে দেখো 15 মিলছে, এদিক থেকে 15 মিলছে, তার মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে 15 মানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কত 1।
বলতেছে আমার শিক্ষক এগুলো ভালো করে বুঝায় না, কেউ ভালো করে বুঝাবে না, কারণ আমি একটু সামনে সামনে নিয়ে দিচ্ছি যেন তোমরা আরো ভালো মতো এগুলো ক্লিয়ারলি দেখতে পারো। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, যেন দেখতে পারো তোমরা। ঠিক আছে, সমস্যা নেই, হালকা হালকা করে একটু কষ্ট হচ্ছে তোমাদের, আমি জানি। আমি জানি তোমাদের একটু সমস্যা হবেই, স্বাভাবিক। এবার একটু খেয়াল করো, এদিকে কত শূন্য, এদিকেও শূন্য মিলছে, তার মানে এক পর্যন্ত ঠিক আছে। এবার অক্টাল গুলো দেখো, 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত এসে থামি যায়, কারণ 8 তো আর লেখা যাবে না। অক্টাল সংখ্যা পদ্ধতি তো 8 লেখা যাবে না, শূন্য থেকে যা লিখতে হবে 7 এর ভিতরে লিখতে হবে। তখন আমরা কি করি, এই জায়গা বরাবর একটা শূন্য দিয়ে আবার শুরু থেকে লিখি 1 11 12 13 14 15 16 17। এই 17 লেখার পরে আর আমরা লিখতে পারবো না, এই 17 লেখার পরে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আর লিখতে পারবো না, কারণ আমরা 17 এর পরে 18 লেখা যাবে না। কিসের মধ্যে, অক্টালের মধ্যে। তখন আমরা আবার এখানে একটা শূন্য দিয়ে আবার এখান থেকে 2 নিয়ে আমরা বলি 20, এইভাবে আমরা করতে থাকি। ঠিক অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেখো 18 আর 17 পরে কত, 20, 18 আর 19 লেখা যায় না। ঠিক অক্টাল সংখ্যা পদ্ধতিতে 27 এর পরে কত, 28 29 লেখা যাবে না, কত হয়ে যাবে 30। ঠিক 47 এর পরে কত, 50। ঠিক 67 পরে কত, 70। ঠিক 77 এর পরে কত, 78 79 80 81 82 83, এগুলো কিছুই লেখা যায় না, একদম শেষ পর্যন্ত 77 এর পরের সংখ্যাটি কত, 100। এইটা বারবার পরীক্ষাতে আসে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 77 এর পরের সংখ্যাটি কত, 100। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 67 এর পরের সংখ্যাটি কত, 70। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 47 এর পরের সংখ্যাটি কত, 50। ঠিক আছে, খেয়াল রাখতে হবে তোমাকে। এই জন্য আমরা কি, এই 17 এর পরে এই দিকে খেয়াল করো, এই যে দেখো 17 এর পরে আমরা 18 লিখতে পারবো না। আমরা জানি 8 কিসের বৈশিষ্ট্য না, অক্টালের বৈশিষ্ট্য, কখনো 8 নয়। না না, আজকে ডিজিটাল ডিভাইস করানো সম্ভব না। আশা করি এটা বুঝছো। তাইলে স্যার এবার সমস্যাটা কোথায়, বাইনারিতে। এবার দেখো বাইনারিতে আমরা কত পর্যন্ত, এদিক থেকে কত পর্যন্ত আমরা নিলাম, মনোযোগ দাও। আমরা এই দিক থেকে 15 পর্যন্ত মিল করব, এই দিক থেকে 15 পর্যন্ত মিল করব আমরা। অক্টাল সংখ্যা পদ্ধতিতে মনোযোগ দাও, কিন্তু মনোযোগ দাও। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 15, দশমিক সংখ্যা পদ্ধতিতে 15 মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 16, আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 15। এবার বাইনারি গুলো কি করব, তো বাইনারি গুলো করার জন্য আমরা একটা পদ্ধতি অনুসরণ করতে পারি, একটা পদ্ধতি অনুসরণ করতে পারি। তার পদ্ধতির নাম হচ্ছে 8421 পদ্ধতি। তার মানে তুমি সর্বপ্রথম এই প্রথম ঘরে, এই ঘরে একটা শূন্য একটা 1, 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 এই 15 পর্যন্ত দিতে পারো। তারপরে ঘরে এই 2 মানে দুইটা শূন্য দুইটা 1, তারপরে 4টা শূন্য 4টা 1, তারপরে 8টা শূন্য 8টা 1, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে দেখো আমরা 15 পর্যন্ত বাইনারি সংখ্যাগুলো নির্ণয় করছি। এখন তোমরা অনেক ক্ষেত্রে বলতে পারো যে স্যার এখন আমরা তাহলে স্যার এই দশমিক সংখ্যা পদ্ধতিতে 13 বাইর করব, 13 জন্য স্যার আমরা এটা কেমনে বাইর করব, এটা কিভাবে হবে, এটার জন্য আরেকটা পদ্ধতি তোমাদের আছে, যেমন 8421 প্রক্রিয়াতে
কোনটা কোনটা যোগ করলে দেখো 13 হয় সেটা আগে যোগ করতে হবে। কোনটা কোনটা যোগ করলে দেখো 8 এ আর সাইডে হয় 12, 1 হয় 13। দেখো তাহলে কি কি লাগতেছে, আমাদের 8 এর ঘরটা লাগতেছে, তার মানে 8 1, 8 এর ঘরটা লাগতেছে, যেটার ঘর লাগবে সেটা 1, সেটা অ্যাক্টিভ করে দিবে, 1 লিখবে সেখানে, যেটা লাগবে না সেটা শূন্য। দেখো 8 এর ঘরটা লাগতেছে 4 এ 12, এই ঘরটাও লাগতেছে, 2 এর ঘর লাগতেছে না শূন্য, আর 1 এর ঘর লাগতেছে, তাহলে কত দেখো 12 মান বাইর করার জন্য আমরা কত 13 মান বাইর করার জন্য আমাদের কি 8 এর সাইডে কত 12, 1 এ কত 13, তাহলে 13 মানটা কত পাইছি, এই যে দেখো এটা পাইছি, দেখো তো এই যে 1 1 দুইটা 1 1 দুইটা 0 0 1 মিলছে কিনা। ঠিক একই সাথে আমরা যদি বাইর করি স্যার 15 মান, কত মান 15 মান, তাহলে 8 4 2 1 প্রক্রিয়াতে কত কত যোগ করলে 15 হয়, 8 এর সাইডে 12, 12 দিয়ে 14, 1 এ 15, দেখো চারটাই লাগতেছে, দেখো 15 মান কত এখানে, দেখো এই চারটা 1। ঠিক তোমার কাছে যদি স্যার আমার 12 মান লাগবে, তখন তুমি কি করবে, 8 এর সাইডে 12, বাকিগুলো শূন্য, দেখো কত 1100, 12 মান কত দেখো 1100। ঠিক আছে, তুমি এইভাবে বাইর করবা। স্যার আমার দরকার লাগে স্যার কত 9, কত লাগে স্যার 9 লাগে, তাহলে তোমার 9 লাগতে কি কি লাগে 8 2 1, দেখো 9 লাগতে 8 লাগে, আর কত 1 লাগে, 8 এর কত 9, বাকিগুলো শূন্য, দেখো এই মানটা পাচ্ছ কিনা, এই দেখো 9 এর ঘরের এই মানটা। তোমরা এগুলো নিজে নিজে এইভাবেও করতে পারো, তোমাদের ইচ্ছা। এই বুঝছো কিনা, তোমরা বুঝছো কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও, বুঝছি। স্ক্রিনশট নাও। এবার একটু খেয়াল করো 16 মান কিভাবে বাইর করব। এটা 16 মান কিভাবে বাইর করব, এই দেখো এইবার আমরা 16, এখানে তো কত পর্যন্ত 15 পর্যন্ত যোগ করা যায়, এবার 16 মান, তাহলে 16 8 4 2 1, এই 16 ঘরটা অ্যাক্টিভ করে দাও, শুধু 16 ঘরটা লাগতেছে আর বাকিগুলো 0, তাহলে 16 মানটা হচ্ছে এটা। ঠিক আছে, এবার আমাদের 17 বার লাগবে, দেখো 16 আর 1 যোগ করলে 17, এই 16 ঘরটা আর 1 ঘরটা 17, আর বাকিগুলো 0। ঠিক আছে, ঠিক আবার 18 লাগতেছে, তাহলে 16 ঘরটা অ্যাক্টিভ আর এই 2 ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0। ঠিক আছে, আশা করি বুঝছো, অনেকে বুঝে নাই, অনেকে বুঝছে, মনোযোগ দাও নাই, মনোযোগ দিলে ঠিকই বুঝতাম। ঠিক একই সাথে এটা 21, এটা স্যার তাইলে অ্যাপের পরে কত স্যার 15 পরে এখানে 16 কত হবে স্যার, এখানে দেখো এক বরাবর এখানে 0, আর এখান থেকে 1 নিয়ে আসলে সেটা হয়ে যাবে 16 11 12, এই দেখো 18 যেটা দশমিকে সেটা হেক্সাডেসিমাল পদ্ধতিতে 12, 17 যেটা দশমিকে সেটা হেক্সাডেসিমাল পদ্ধতিতে 11। আশা করি বুঝছো, না বুঝলে কষ্ট করো। এই আর এই দেখো 1 ঘন্টা 12 মিনিট ক্লাস নিচ্ছে, অনেকে বুঝো নাই, যারা বুঝো নাই তোমাদের জন্য আমি আসলে ওই ক্লাস দেরি হয়ে যাচ্ছে জন্য আর বেশি রিপিট করতেছি না, আমরা পেইড কোর্সে অনেক ক্লাস করাই, তো সেই ক্ষেত্রে আসলে একটু আমরা সময় একটু কম, যেহেতু আজকে শুক্রবার, তো সেই দৃষ্টিকোণ থেকে তোমাদেরকে বলে দিচ্ছি। আর তোমরা এগুলো যেখান থেকে দেখো না সেখানে একটু টেনে দেখবা, এটাই আমি ইউটিউবে দিয়ে দিব, ক্লাসটি ইউটিউবে দিয়ে দিব, ইউটিউব থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, খুব সুন্দর মতো এটা দেখতে পারবা। এইটা আমি অনেক ভালো করে বুঝাইছি একটু আগে, হয়তো তোমরা অনেকে বুঝো নাই, অনেকে বুঝছো, আর যারা বুঝো নাই তারা সুন্দর মতো বুঝবে। এগুলো বাইর করাটা একদম সহজ, এগুলো বাইর করার জন্য আমরা কি করি, দেখো অক্টাল দশমিক বাইর করাটা একটু কঠিন ব্যাপার, সরি বাইনারি বাইর করাটা একটু কঠিন, কি জন্য জানো, কারণ আমাদের এই যে দেখো এই যে 8, এই 8 বাইর করবো, 8 এর মান বাইর করার জন্য দেখো আমরা এভাবে গুণ করতে হবে 2 দ্বারা, তাহলে 4 দ্বিগুণে কত 8, হাতে কিছু থাকে না 0, 2 দ্বিগুণে 4, হাতে কিছু থাকে না 0, এই 1 এখানে 0, আবার এখান থেকে এই 0টা এদিকে চলে যাবে, একটা এইদিকে, দেখো এই 8 এর মান কত আমরা পাইছি, 8 সমান সমান কত পাইছি 1 0 0 0, তিনটা, এই দেখো এটা, এই দেখো এখানে 8 মানেও কিন্তু আমরা 1 0 তিনটা 0, এই দেখো 1 3টা 0 এটা পাইছি। এখন তোমার কাছে যদি এটা এরকম ভাবে কঠিন মনে হয় স্যার এই ভাগাকারে, তাইলে তুমি আরেক ভাবে করতে পারো, তুমি ইচ্ছে করলে এইখানে এই 8 4 2 1 প্রক্রিয়া অনুসরণ করতে পারো, 8 4 2 1 প্রক্রিয়া দিয়ে তুমি যে কোনো 15 পর্যন্ত যে কোনো সংখ্যা যোগ করতে পারবা, দেখো 8 এর ঘরটা শুধু অ্যাক্টিভ আর বাকিগুলো 0।
তার মানে দেখো এই 8 এর ঘরটা কিন্তু অ্যাক্টিভ দিয়ে বাকিগুলো 0 দিয়ে দিলেও কিন্তু 8 এর মান বের হয়ে চলে আসবে। তুমি যদি মনে করো স্যার আমি 9 এর মান বাইর করব, তাহলে 8 এ আর 1 এ যোগ করলে 9 আর বাকিগুলো 0। দেখো 9 এর মানও কিন্তু বের হয়ে চলে আসতেছে। এই দেখো 1001, এই যে 1001। তুমি যদি বলো যে স্যার আমি 14 এর মান বাইর করব, 14, তাহলে দেখো 8421 প্রক্রিয়াতে দেখো 8 এ আর 4 এ কত 12 আর 2 কত 14, বাকিগুলো 0। দেখো এবার দেখো 11 তিনটা শূন্য, এই দেখো 11 তিনটা শূন্য। ঠিক আছে, এবার তুমি ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো সংখ্যা বাইর করতে পারো। স্যার আমি 26 বাইর করবো, 26, তাইলে স্যার দেখো 8421 প্রক্রিয়া পর্যন্ত কতটি 15 পর্যন্ত করতে পারবা। তারপরে দেখো 16 4 2 1 প্রক্রিয়াতে তুমি কত পর্যন্ত বাইর করতে পারো, সম্ভবত 31 পর্যন্ত পারবা, 31 পর্যন্ত পারবা। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটু বলে দেই। দেখো 16 আর 4 এ কত 20, আমি বাইর করবো কত 26। 16 আর 4 এ কত 20, 20 আর 2 এ কত হচ্ছে 22, 22 আর 1 এ কত হচ্ছে, আচ্ছা ও আমি 8 লিখি নাই, হাই তা 8 না লিখলে আমার হবে কিভাবে ফলাফলটা। দেখো 16 8 4 2 1 প্রক্রিয়া। এবার দেখো 16 আর 8 এ কত 24, 24 আর 2 এ কত হলো 26, বাকিগুলো 0। এই হলো 26 এর মান বের হয়ে চলে আসছে। ঠিক আছে, এটা কত মান 26 এর মান। এইভাবে আমি চাচ্ছি 24 এর মান বাইর করব, তাহলে 16 আর 8 এ আর বাকিগুলো কি 0 দিয়ে ফিল আপ করে দিই। ঠিক আছে, আশা করি এইভাবে তোমরা মানগুলো বাইর করতে পারবা ইনশাআল্লাহ। এই জন্য তো 8 এখন ঠিক করে দিছি। একজন বলতেছে 77 এর পরে 80 হলো না কেন? 77 এর পরে 80 কেমনে হবে? তোমরা তো জানোই 0 থেকে 1 2 3 4 5 6 7, এখানে এটা কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতি, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখানে 8 তো নাই, এটা তো এর ভিতর কোনো 8 আছে? এর ভিতর কোনো 8 নাই। 8 আছে, 8 থাকলে না 8 নিব। তুমি যা লিখতে হবে 1 থেকে 7 এর ভিতরে লিখতে হবে, যা লিখতে হবে। এখন তুমি দেখো 27 এর পরে কিন্তু 28 হওয়ার কথা, কিন্তু আমাদের এই সংখ্যা পদ্ধতি কি 8 আছে? দেখো 8 নাই, তার মানে 28 হলো না। তাহলে কত হবে? তারপরের সংখ্যাটা আমরা 7 বরাবর কি করে দিব 0, তারপরের সংখ্যাটা কত 3, আমরা এখানে 3 লিখে দিব। ঠিক আছে, কারণ 2 এর জন্য তো আমরা লিখছি 30। ঠিক 77 এর পর 78 79 80 81 82 এই পর্যন্ত আর যাওয়া যায় না, তখন কত হয়ে যায় সেটা সরাসরি 100 হয়ে যায়। ঠিক আছে, 80 কেমনে হবে? 8 কি এখানে আছে? এখানে তো 8 নাই। ঠিক আছে, 8 থাকলে হয়তো 80। আচ্ছা ঠিক আছে, বুঝছো, তোমাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। আশা করি ইনশাল্লাহ অনেকক্ষণ ছিলা। এবার শেষ কথাটা বলে দেই, একদম শেষ কথা বলে দেই, শেষ কথা বলে দেই তোমাদেরকে। আমাদের কোর্সের 4টা সাবজেক্টের কোর্সের জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে। এই আইসিটি তোমাদের যা যা রয়েছে, ডিজিটাল ডিভাইসের গেট, তোমাদের এই পরিপূরক, তোমাদের এই মানে প্রোগ্রামিং, সবগুলোই আমরা যেহেতু শেষ করব, এই ক্ষেত্রে তোমরা কি করো, তোমাদের কাছ থেকে 500 টাকা 1000 টাকা দিয়ে তোমরা বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়তে যাও, অনেক ক্ষেত্রে হ্যারাসমেন্টের শিকার হও। আমাদের ক্লাসগুলো সেফ থাকবে, কোনো কারণে তুমি কাজে ব্যস্ত ছিলা, পরবর্তীতে দেখে নিতে পারবো। আমরা প্রত্যেকটা ক্লাস শেষে একটা একটা করে লেকচার শিট দিয়ে দিই, প্রত্যেকটা ক্লাস শেষে আমরা লেকচার শিট দিয়ে দিই। তো সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে, অনেক ধরনের সুযোগ সুবিধা তোমরা পাবা এই কোর্সের মাধ্যমে। ঠিক আছে, আশা করি এই কোর্সটা তোমরা তাড়াতাড়ি সবাই এনরোল করবা, তাড়াতাড়ি তোমরা এই কোর্সের মধ্যে ভর্তি হয়ে যাবা ইনশাল্লাহ। যেই কোনো প্রয়োজনে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা, ইনশাল্লাহ তোমাদের সেই প্রবলেমগুলো আমি সলভ করতে চেষ্টা করব। আর অবশ্যই তোমরা একটা কাজ করবা, আমাদের হয়তো অনেকে চেষ্টা করে স্যার ডেমো ক্লাস আছে কি না, স্যার আপনার ক্লাসগুলো কেমন হয় একটু জানতে চাই। তো ঠিক সেই ক্ষেত্রে অ্যাপএস ইংলিশ, বারবার বলে দিচ্ছি, অ্যাপএস ইংলিশ লার্নিং হোম নামে আমাদের যে ইউটিউব চ্যানেলটা, এখানের মধ্যে একদম বিস্তারিত অনেকগুলো ক্লাস আছে। ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে তাহলে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। আমরা আরও কয়েকদিন ভর্তির মেয়াদ বাড়ালাম, যেন তোমরা সবাই ভর্তি হতে পারো, সবাই যেন আন্তরিকতার সাথে ক্লাসগুলো করতে পারো। হ্যাঁ ইনশাল্লাহ অনেক বেশি তোমরা সুবিধা পাবে, অনেক বেশি ভর্তি হয়ে তোমরা অনেক বেশি সুবিধা ভোগ করতে পারবা। একসময় হয়তো বলতে পারবা যে না, হয়তো এখান থেকে কিছু শিখতে পারছো। ঠিক আছে, আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তো তোমাদের আর বাইরে কোথাও যেতে হবে না,
এই কোর্সের মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত, তোমরা তো এখন থেকে জানো যে বোর্ড বইয়ের থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলিতে প্রশ্ন আসবে। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে সেই লক্ষ্যকে কাজে লাগিয়ে তোমাদের জন্য এমনভাবে উপস্থাপন করব যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, আইসিটি কত পেমেন্ট তোমরা একটু, আইসিটি কত পেমেন্ট তোমরা জাস্ট একটু এই নাম্বারে ফোন দিবা, হ্যাঁ এই নাম্বারে ফোন দিয়ে একটু কষ্ট করে, হয় প্রয়োজনে মিস কল দিও, আমি কল দিব তোমাদেরকে, যোগাযোগ করে নিবা, আর তারপরে তোমাদের বিস্তারিত বলা হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা। অবশ্যই এই ইউটিউব চ্যানেলের মধ্যে দেখলে তোমরা সেখানে অনেকগুলো ক্লাস পাবে, ক্লাসগুলো অবশ্যই দেখতে চেষ্টা করবা, সাবস্ক্রাইব করবা। ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে, কবে দেখা হবে আমরা আগে জানিয়ে দেবো। ইনশাল্লাহ নিজেদের প্রতি খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন নাই কারো? আর